আপনি কে? আমার আস্তানায় কি চাই? সেদিনের দ্বীপ্রহর ছিল জ্বলন্ত লাভার চেয়েও উত্তপ্ত। সূর্যিমামার রশ্মি ধরণীতে ছড়িয়েছিল ঠিক যেন অগ্নিশিখার প্রতিবিম্বের ন্যায়। চারিদিকে একটুখানি জল খুঁজে যাচ্ছিল প্রদীপ্তার ক্লান্ত অক্ষি দুটি। সেই জ্বলন্ত মরুভূমির ন্যায় পরিবেশে তেষ্টায় সম্পূর্ণ কাবু হয়ে পড়েছিল এক অল্প বয়সী রমণী। শহর নামক পরিবেশে নববসে, বিশাল শহরের বুকে সম্পূর্ণ নতুন এবং একা। কেউ নেই তার, অথবা আছে, তাদেরই খোঁজ করে বেড়াচ্ছে গভীর নেত্রযুগল। হাতে জামা কাপড়ের একটি ব্যাগ, তাতে হাতে গোনা দু চারটে কাপড় জামা আছে হয়তো, এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, কেউ কি আসবে না তাকে নিতে? কেউ না। মেয়েটা হতাশ হয়ে রেল স্টেশনের বাইরের পথে বসে পড়ে। কোথায় যাবে, কি করবে, সবটাই যে অচেনা। গায়ে জড়ানো সুতির শাড়িটি কেমন এলোমেলোভাবে সম্পূর্ণ গা আড়াল করে রেখেছে। যদি আঁচলে বেষ্টিত না থাকতো তবে হয়তো নজরে পড়তো রমণীর পরনের ব্লাউজটা ঘামে ঠিক কতটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়েছে। প্রভা, তোমাকে আমি সারা স্টেশন খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো। মেয়েটি কণ্ঠ অনুসরণ করে সামনের ব্যক্তিটির দিকে তাকায়। ঢিলে ঢালা শুভ্র পাঞ্জাবি পরিহিত এক ভদ্রলোকের ভাঁজ পড়া ত্বকের চেহারাখানা মেয়েটির চোখের সামনে জ্বলজ্বল করে। মেয়েটা এতক্ষণে বন্ধ হয়ে থাকা দম ছাড়ল, বড্ড ক্লান্ত কণ্ঠে বলল, আমিও আপনাকেই খুঁজছিলাম, ভেবেছিলাম আপনি বোধহয় আসবেন না। ভদ্রলোক ঠোঁট এলিয়ে হাসে সুধায়, ও মা, আসবো না কেন? এ আবার কেমন কথা? তুমি আমার মেয়ে, নতুন শহরে আহ্বান জানিয়ে ফেলে রেখে দিব, এমনটা ভাবো কেমন করে? মেয়েটা উঠে দাঁড়ায়, চিত্ত নিংড়ে বেরিয়ে আসতে চায় ঝুড়ি ঝুড়ি শব্দগুচ্ছরা। মনটা চায় বহুত কথা বলতে, অথচ মেয়েটা নিশ্চুপ রয়। নীরবে ভদ্রলোক রশিদ দেওয়ানের পিছু পথে হাঁটা ধরে। ভদ্রলোক রিকশা দাঁড় করায়, অতঃপর মেয়েকে নিয়ে রিকশায় চড়ে রওনা হয় বাড়ির পথে। আশ্চর্যজনকভাবে রাস্তায় দুজনের মাঝে কোনো টু শব্দটিও হলো না। কেউ কাউকে একটাবারের জন্য জিজ্ঞেস করলো না, কেমন আছো? রিকশা থামে একদম মেন রোডের পাশ ঘেঁষে দাঁড়ানো উঁচু দালানের সামনে। প্রদীপ্তা চোখ বুলিয়ে দেখে যায় শুধু, যতদূর চোখ যায় শুধু যানবাহনের লীলা আর উঁচু দালানের গাদাগাদি ছাড়া অন্যত্র কিছু চোখেই পড়ল না তার। তবে সব কিছুর ভিড়ে এই বাড়িখানা একটু বেশি আশ্চর্য রকম সুন্দর নয় কি? এই যে সাদা রঙের বিশালাকার বাড়িটার যত নিকটে এগোচ্ছে, প্রদীপ্তার তত হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পাচ্ছে। সে স্বপ্নেও এমন বিশাল বাড়ি দেখেছে কিনা সন্দেহ। আশেপাশে ফুলের বাগান এবং কি ঝর্ণাও আছে। আশেপাশে বানিয়ে রাখা মূর্তিগুলোর মুখ হতে জল পড়ছে। প্রদীপ্তার চক্ষুজোড়া সেই দিকেই দেখে যায় শুধু। নব ঘুরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল রশিদ দেওয়ান আর সাথে তার কন্যা প্রদীপ্তা। বাইরের উত্তপ্ত রবির উৎপাত যেন নিমেষেই ভুলে গেল মেয়েটা। দম করে এই শরীরটা কেমন ঠান্ডা হয়ে এলো। কি সাজগোজ সমগ্র বাড়ি জুড়ে, শীতল হয়ে আছে সম্পূর্ণ। হরেক রকমের আসবাব দ্বারা সাজানো প্রতিটি স্থান, দেওয়াল থেকে শুরু করে প্রতিটি জিনিস, প্রতিটি নকশা দেখে বিস্ময়ে হতভম্ব হলো প্রদীপ্তা। এমন বাড়িতে এই প্রথম আসা যে। গ্রামে বেড়ে ওঠা তার, জন্ম থেকে এই কাল অবধি ওই গ্রাম নামক সবুজাব অঞ্চলের বাইরে পা রাখেনি কখনো। সেখানে সকলেরই মাটির ঘর কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা, তাদের টিনের ঘর। ওসবই এই অবধি দেখে এসেছে সে। হঠাৎ করে এই জীবনযাত্রা ধরল নতুন পথে। তাই তো ভাগ্যের পরিহাসে আজ সে তার বাবার কাছে, বাবার দ্বিতীয় সংসারে এসে হাজির হয়েছে। প্রদীপ্তাকে দেখে এক ভদ্র মহিলা হৈ হৈ করে এগিয়ে এলো। গমগমে গলায় বলা ধরল, কেমন আছো মা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? শরীর কেমন? নানা বাড়ির সবাই কেমন আছে? প্রশ্ন করতে করতে মহিলার মুখে ফেনা উঠে যাচ্ছে। কি প্রগাঢ় উদ্বিগ্নতা প্রদীপ্তাকে ঘিরে তার। প্রদীপ্তা অবাক নেত্রে চেয়ে রয় শুধু। এনাকে আজ প্রথম দেখেছে সে,
অথচ মহিলা ভান করছে যেন সে প্রদীপ্তার কতকালের চেনা। প্রদীপ্তার একটু অসুবিধে হলো না বুঝতে যে ইনি হলেন রশিদ দেওয়ানের দ্বিতীয় পক্ষ। সতীনের মেয়ের সাথে এমন ভালো আচরণ করার কি আছে? প্রদীপ্তা খানিকক্ষণ ভাবে। তার মনে হয় পৃথিবীতে যত মানুষ আছে সবাই রঙিন, সবাই রং বদলাতে জানে। প্রদীপ্তার হাসি পায় নিজের ওপর। আচ্ছা, এত মানুষের ভিড়ে তার জীবনের রং ফ্যাকাশে কেন? এই যে মা নেই, মরে কবরের মাটিতে মিশে গেছে কোন কালে। ছোট থেকে বাবাকে কাছে পাওয়া হয়নি, নানি আর মামা মামি মিলে বড় করেছে। আর আজ সেই বাবাই তাকে নিজের কাছে রাখার জন্য পাগল হয়ে গেছে। যে বাবা এককালে বলেছিল, আমার নতুন বউ এসেছে ঘরে, কোন মেয়ে চাইবে মৃত সতীনের সন্তান নিয়ে ঘর করতে? ওই বাবা আজ তার দ্বিতীয় স্ত্রীর নিকটে সানন্দে তুলে দিল এতদিন এতিম নামে পরিচিত মেয়েটিকে। আরও বিস্মিত কাণ্ড, ভদ্রমহিলা কতই না সুন্দর আচরণ করছে প্রদীপ্তার সাথে। প্রদীপ্তা নিঃসন্দেহে বলতে পারে সে তার 19 বছরের জীবনে কখনো এমন ভালো আচরণ পায়নি, কখনো মাতৃস্নেহ পায়নি। নানি বড় করেছে ঠিকই, তবে ভালোবাসেননি। প্রদীপ্তার ভালো লাগে নাকি খারাপ লাগে সে বোঝে না। সে শুধু নিষ্পলক চেয়ে রয় ভদ্রমহিলার পানে। রশিদ দেওয়ান স্ত্রীর আচরণে হাসলেন, বললেন, আহা শীতল, ছাড়ো তো মেয়েটাকে, ঘর দেখিয়ে দাও। অনেক পথ অতিক্রম করে এসেছে, হাত মুখ ধুয়ে খাবে তো নাকি? শীতল বেগম সায় জানান স্বামীর কথায়। প্রদীপ্তার দুনয়নে অবিশ্বাস্য চাহনি। এটা তার সেই বাবা যে কখনো প্রদীপ্তাকে দেখতে যাননি, মেয়েটা কেমন আছে খবর নেয়নি। শুধু ভরণ পোষণের মোটা অঙ্কের অর্থ পাঠিয়ে দেওয়াই যেই বাবার কাজ ছিল, সে আজ প্রদীপ্তাকে নিয়ে উদ্বিগ্ন। প্রদীপ্তা আরও কিছু নতুন চেহারার মানুষের মুখোমুখি হলো। তারাও তার সঙ্গে ভালো ব্যবহার করলো। জবাবে সে শুধু চেয়েই রইল, বলতে পারল না কিচ্ছুটিও। নিজের জন্য বরাদ্দকৃত রুমে সেই দরজা আটকে দিল সে। জীবনের ওজনটা তার বেশ ভারী লাগছে। হঠাৎ করে সব কিছু সাধারণ একটা মানুষের মতো হতে শুরু করাটা কিছুতেই মেনে নিতে পারছে না এই মস্তিষ্কটা। বাবার উপর কত শত রাগ অভিমান তার, তবুও নানির অত্যাচারের কাছে হার মেনে এখানে আসতে হলো। সহসা কী বা হলো রশিদ দেওয়ানের, যে অবহেলিত সন্তানটিকে কাছে আনতে হলো। প্রদীপ্ত শুনেছে ওনার দ্বিতীয় পক্ষে কোনো সন্তান নেই, তাই হয়তো স্ত্রীর জোড়াজুড়ির ফলস্বরূপ প্রদীপ্তা আজ এখানে। প্রদীপ্তা যখন বসার ঘরে আসে তখন দেখে সোফা ভর্তি লোক একত্রে বসে গল্প করায় ব্যস্ত। প্রদীপ্তা এখানের কাউকেই চেনে না। প্রদীপ্তাকে দেখা মাত্রই রশিদ দেওয়ান একগাল হাসেন, মেয়ের হাত ধরে সকলের কাছে নিয়ে আসেন। দুজন ভদ্র মহিলা, দুজন ভদ্রলোক এবং 3 জন ছেলে মেয়ে বসেছিল সেখানে। রশিদ দেওয়ান প্রদীপ্তার উদ্দেশ্যে বলেন, ইনি তোমার বড় মামা হয়, আর ইনি বড় মামি, আর এই যে এনারা হলেন তোমার ছোট মামা মামি। প্রদীপ্তা ফ্যাল নয়নে তাকিয়ে দেখে, তার মানে এটা শীতল বেগমের বাপের বাড়ি। ঘর জামাই থাকে তার বাবা। বুঝতে বেশি কাঠখড় পোড়াতে হয় না প্রদীপ্তার। সহসাই বড় মামি রুমকি ভীষণ নরম গলায় বলে ওঠেন, তুমি আমাদের লজ্জা পাচ্ছ প্রভা? আমরা তো তোমার আপনজন, এটা তো তোমারও বাড়ি। এখানে লজ্জা পেয়ে থেকো না তো, কাছে এসে বসো। প্রদীপ্তা এতক্ষণ পরে সে এবার খানিক কথা বলল। আমি লজ্জা পাচ্ছি না, সবাইকে চিনতে সময় লাগছে। হুট করে একটা ছেলে সোফা ছেড়ে ওঠে প্রদীপ্তার কাছে এসে দাঁড়াতে দাঁড়াতে গমগমে গলায় বলে ওঠে, নো টেনশন, আমি আছি তো। আমি তোমাকে সবার সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দেব। আগে তুমি আমার সাথে পরিচয় হও। আমি কাব্য এহসান। প্রদীপ্তা পুরো কথা শুনেছি কিনা কে জানে। অকস্মাৎ একটা ছেলে এমন লাফ দিয়ে তার কাছে এসে দাঁড়িয়েছে, এতেই তো মেয়েটার আতঙ্ক বেড়ে 6 গুণ। দ্রুত দূরত্ব বাড়ায় সে। সোফায় বসে থাকা মেয়েটা হেসে ফেলে হো হো করে। তার পাশে বসা ছেলেটাও ঠোঁট টিপে হাসে কাব্যের কাণ্ডে। তা দেখে কাব্য বিরক্ত হয়ে বলে,
রুষা সাজিদ একদম চুপ। রুষা আর সাদিদ যেন হাসির মাত্রা আরও বাড়িয়ে দিল। তারা এবার লুটোপুটি খাচ্ছে, অথচ প্রদীপ্তা বোকার মতো এদের হাসার কারণ বুঝতেই পারল না। প্রদীপ্তার তো একদম হাসি পায় না, সে সারাদিন মুখ গোমরা করে থাকে, আর এরা অকারণে হাসছে। আচ্ছা, অকারণে মানুষ হাসে কিভাবে? প্রদীপ্তা হাসতে জানে না। কোনো একদিন না হয় ওদের থেকে জিজ্ঞেস করে নেওয়া যাবে। খাওয়া দাওয়া শেষে শীতল বেগম প্রদীপ্তাকে একটু বিশ্রাম নিতে বলেছিলেন, তবে প্রদীপ্তা তা চায়নি। তার বাড়িটাকে ঘুরে দেখার প্রয়াস জন্মেছিল মনে। রিনরিনে গলায় বাড়িটা ঘুরে দেখার কথা শীতল বেগমকে জানালে সে প্রচণ্ড সাবলীল গলায় প্রদীপ্তাকে অনুমতি দিয়ে দেন। প্রদীপ্তা চেয়েছিল রুষাকে সঙ্গে নিতে, তবে ওদের সাথে তেমন ভালো সম্পর্ক না হওয়ায় অন্তর্মুখী স্বভাবের প্রদীপ্তা ডাকতে পারেনি। সারা বাড়ি ঘোরার পরিকল্পনা প্রদীপ্তার ক্ষীণ ছিল, সে শুধু বাড়ির বাহিরটাই দেখতে চাইছিল। সাঁঝের বেলা চলমান, মাগরিবের আজান দিতে হয়তো বেশিক্ষণ বাকি নেই। গ্রামে থাকলে এখন সে ঘরের ভেতরে চুপটি করে বসে থাকতো, আর আজ সে আলিশান দালানটি ঘুরে দেখায় ব্যস্ত। ঘুরতে ঘুরতে সে চলে এলো বাড়িটার পেছনের অংশে। সেখানে যেতেই প্রদীপ্তার চক্ষু চড়ক গাছ। বেশ ভালো অংশ জায়গা নিয়ে একটা সুইমিং পুল বানানো আছে সেখানে। নীল রঙা স্বচ্ছ টলটলে জল, শান্ত। এমন জিনিস সে জীবনেও দেখেনি। তাই তো আর একটু এগিয়ে গিয়ে ওটার কাছে দাঁড়ালো। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো আদো আদো তিনটে শব্দ। এত ছোট পুকুর? কথাটা বলে যেই প্রদীপ্তা জলে হাত দিতে যাবে, অমনি পেছন থেকে কেউ খপ করে ধরে ফেলে মেয়েটার ফর্সা হাতের কবজিটা। প্রদীপ্তা চমকে ওঠে, কাঁপে তার দেহ। তড়িৎ বেগে পেছনে ফিরে তাকাতেই চোখের আকৃতি হয়ে যায় রসগোল্লার ন্যায়। কোমর অবধি ছড়িয়ে থাকা কালো কেশ পেঁচিয়ে যায় সেই ব্যক্তির হাতের সঙ্গে। বেতাল কাঁপতে থাকে প্রদীপ্তার সর্বাঙ্গ। হরিণী চক্ষু যুগলে আতঙ্ক। গোলাপি অষ্টাধর তীর করে কাঁপছে। সামনে থাকা ব্যক্তিটি হৃদয় বকরিল করে, গম্ভীর কণ্ঠে শুধায়, আপনি কে? আমার আস্তানায় কি চাই? প্রদীপ্তার গলা দিয়ে স্বর বেরোয় না। পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে সে যেন আরো আটকে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায় শতগুণ। প্রতিটি রোমরাজি কেঁপে ওঠে। দাঁড়িয়ে যায় তার শরীরের পশম। প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলে পুনরায় সে পুরুষ একইভাবে বলে ওঠে, হু আর ইউ? প্রদীপ্তা চক্ষুজোড়া বন্ধ করে নেয়। হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে বক্ষ। সবুজ শাড়ির আঁচলটা জলের সঙ্গে খেলা করতে মত্ত হয়েছে তখনই। প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলল। জিভধারা অধর ভিজিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, ছাড়ুন, ছাড়ুন আমায়। সঙ্গে সঙ্গে লোকটি প্রদীপ্তাকে ছেড়ে দিল। প্রদীপ্তা এতক্ষণে বন্দি প্রাণটা ফিরে পেল যেন। সে দানবীয় আকৃতির মানুষটার হাত থেকে কোনো মতে মুক্তি পেতে প্রাণপণে পালানোর উদ্বেগ নিল বিধিবাম। এক কদম এগোতেই পেছন থেকে আঁচলে টান পড়ে। কলিজা ছলাৎ করে ওঠে প্রদীপ্তার। রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে যায় মুখশ্রী। আতঙ্কে এবারেও দেহ কাঁপে তার। তৎক্ষণাৎই শেষে কণ্ঠস্বর পুনরায় শুনল, নাম কি আপনার? প্রদীপ্তার যায় যায় অবস্থা, আর এই লোক নাম নিয়ে পড়ে আছে। ভীষণ খারাপ লাগে তার। ইচ্ছে করে আজ প্রথমবারের মতো চিৎকার করে করে কাঁদতে। তবুও লোকটার কাছ থেকে মুক্তি পাওয়ার লোভে নিজেকে সামলে প্রদীপ্তা উদ্বুদ্ধ হয়ে নাম বলতে যাবে, ঠিক সেই সময় কাব্য এসে হাজির হয় সেথায়। ভাই, বাবা ডাকছেন। হাতে থাকা আঁচলের খানিক অংশটুকু ছেড়ে দেয় আগন্তুক। মুক্তি পেয়ে এবার আর সময় নেয় না প্রদীপ্তা। সঙ্গে সঙ্গে ছুট লাগায়। আগন্তুক চেয়ে রয়। মেয়েটার ছোটার সাথে সমান তালে দুলছে শাড়ির আঁচল, দুলছে লম্বা কেশ। ঠিক দেবদাস ছবির ঐশ্বরিয়া রায়ের ছোটার দৃশ্যের বাস্তব চিত্রটা যেন আজ চোখে দেখা গেল। আগন্তুক দ্রুত চোখ সরিয়ে নিল। দ্বিতীয় দফায় সেদিকে একবারের জন্য তাকালো না অবধি।
অথচ কাব্যের ওষ্ঠাধর একে অপরের সঙ্গ ছেড়ে গোল হয়ে গেছে। সে মেয়েটার যাওয়ার পানে চেয়ে আছে তো আছেই। সন্ধ্যা শেষে রাত্রি এসে হাজির হয়েছে প্রদীপ্তা নিজের কক্ষে। তখন সেই যে সন্ধ্যাবেলা ঘরে ঢুকেছে সে আর বেরোয়নি। দীর্ঘ যাত্রা অতিক্রম করে আসার দরুন বিশ্রাম নেওয়ার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তাকে। প্রদীপ্তা এর আগে কখনো এমন কাজ ছাড়া এতক্ষণ অবসর থাকা হয়নি। সারাক্ষণ মামাবাড়ি কাজের লোকের ন্যায় রয়েছে। একটু বিশ্রাম তার কপালে কখনো জোটেনি। অথচ তা নিয়ে বিন্দুমাত্র অভিযোগ কখনোই তোলেনি প্রদীপ্তা। আজ সেই নিয়মকানুন ভেঙে আরামে বিছানায় শুয়ে আছে সে। প্রদীপ্তা এখনো মানতে পারছে না সে তার বাবার কাছাকাছি আছে, একই ছাদের নিচে সে আর তার জন্মদাতা রয়েছে। প্রদীপ্তার বুক ভারী হয়ে ওঠে। কেন এতগুলো দিন পরে তাকে করুণা করা হলো? কি এইসবের উদ্দেশ্য? প্রদীপ্তা সারাক্ষণ এসব ভাবে। আজকাল কাউকেই হুট করে বিশ্বাস করতে ইচ্ছে করে না। বিশ্বাসের প্রতিদান দিতে জানা মানুষের অকাল কিনা। পাখির কিচিরমিচির শব্দে যখন মুখরিত হয়ে গেল প্রকৃতি, তখন সূর্যি মামা পূর্ব গগনে উঁকি দিচ্ছে সবে। নীরব নিষ্প্রভ পরিবেশ, ক্ষীণ শীতলতার আভাস চারিদিক জুড়ে। শহরের অলিগলি সম্পূর্ণ ফাঁকা। ফজর সেরে গৃহে ফিরেছেন হাতে গোনা কয়েকমাত্র মুরব্বী। আলিশান দালানগুলোর মধ্যেখানে থাকা মানুষগুলো তখনও নিদ্রায় বিবশ। পল্লব মেলতেই নিজেকে এক অদ্ভুত সুন্দর নতুন স্থানে আবিষ্কার করে প্রদীপ্তা। সকাল সকাল চিত্ত নিংড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এই তো একদিন আগেও চোখ খুলে সে সর্বপ্রথম তাকাতো ওপরের থাকা টিনের চালের দিকে। আর আজ মাথার উপর পাকা দেওয়াল, সিলিং ফ্যান ঘুরছে। বিছানা ত্যাগ করে ওঠে সে। ওলটপালট হয়ে থাকা শাড়ির আঁচলটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সে তাতে বিন্দুমাত্র তোয়াক্কা ছাড়াই চলে যায় হাত মুখ ধুতে। গ্রামে ঘরের বাইরে কলখানা ছিল, উঠান পেরিয়ে যেতে হতো। এখানে তো তা নেই। যার যার রুমে তার তার জন্য আলাদা করে ওয়াশরুম দেওয়াই আছে। প্রথম এসব দেখে বিস্মিত নয়নে চেয়েছিল প্রদীপ্তা 19 বছরের জীবনে নতুন অভিজ্ঞতা হচ্ছে কিনা। এতদিন বইয়ের পাতায় অথবা টেলিভিশনে যে বাড়িগুলো সে দেখে এসেছে সেই বাড়িতেই নাকি এখন থেকে তাকে থাকতে হবে। ঘরের দোর খুলে বাইরে পা রাখতেই প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে পৌঁছায় এক সুন্দর কোমল কণ্ঠস্বর। এত জলদি ঘুম থেকে উঠে গেছো? ঘুম হয়েছে তো ঠিকঠাক? কোনো অসুবিধা হচ্ছে তোমার? রুমকি বেগমের কথা শুনে তার পানে তাকায় প্রদীপ্তা। অতঃপর অত্যন্ত নম্র স্বরে বলল, কোনো অসুবিধা হয়নি। আমার বেশি বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। ভদ্রমহিলা কিঞ্চিত হাসলেন। প্রদীপ্তা খুব শান্ত নেত্রে সে হাস্যোজ্জ্বল চেহারা পরখ করে দেখল। রুমকি বেগম ভীষণ সুন্দর একজন মহিলা। প্রদীপ্তার মনে হলো সে হয়তো এই প্রথম এত সুন্দর কোনো মহিলাকে দেখেছে। ভদ্রমহিলা বললেন, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই জাগবে বেলা 10টায়। তুমি বরং আমার সাথে আসো, আমি নাস্তা বানাবো। রোজ একা একা কাজ করতে আমার বিরক্ত লাগে। আজ তোমার সঙ্গে গল্প করতে করতে কাজ করলে ভালো লাগবে। প্রদীপ্তা মুখে কিছুই বলল না, নিঃশব্দে পা বাড়ালো রুমকি বেগমের সঙ্গে। রান্নাঘর থেকে প্রদীপ্তার চোখ ছানা বড়া হয়ে যায় অবস্থা। তবে তার মুখে সেই বিস্ময় উপচে পড়ল না একটুও। সে নীরবে চোখ বুলিয়ে দেখল। গ্রামে তাদের একটা ঘর এত বড় ছিল কিনা সন্দেহ। প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলে নজর দেয় রুমকি বেগমের দিকে। হেসেলে ঢুকতে না ঢুকতেই মহিলা চুলায় চা বসিয়ে দিয়েছেন। কি নিখুঁত হাতের কাজ তার। প্রদীপ্তার এভাবে দাঁড়িয়ে থাকতে বড্ড ইতস্ততা হলো। সহসা সে মিনমিনে গলায় বলে উঠল, আমি চা করে দিই, আপনি বসুন। রুমকি বেগম আদুরি গলায় বলল, তুমি ছোট মানুষ, তোমাকে দিয়ে আমি কাজ করাবো কেন? প্রদীপ্তা ডাগর চোখে শুধু চেয়ে রয়। ভেতরে ভেতরে পুনরায় অবাক হয়েছে সে।
এত বড় একটা মেয়েকে উনি ছোট বললেন কেন? প্রদীপ্তা তো মোটেও ছোট নয়। প্রদীপ্তা ফের বলল, আমি করতে পারি, আপনি বসুন না, আমি চা করে দিই, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না? রুমকি বেগম হাসি মুখে বলেন, এক হাতে সংসার করার অভ্যেস আমার, আর তুমি বলছো আমার দাঁড়িয়ে চা করতে কষ্ট হচ্ছে? কথাটা শেষ করে একটু শব্দ করে হেসে উঠলেন তিনি। প্রদীপ্তার এমন হাসি খুশি মানুষদের ভালো লাগে, অথচ সে নিজে হাসতে জানে না, সবসময় একই রকম করে রাখে মুখটাকে। প্রদীপ্তার হাসি পায়ও না। ওর মনে সেই ছোটবেলা থেকেই একটা প্রশ্ন, মানুষ হাসে কি করে? তার ভাবনার সুতো কাটে রুমকি বেগমের কথায়। গ্রামের মেয়েরা কি সবাই শাড়ি পরে প্রভা? রুমকি বেগমের কথায় প্রভা নিজের ভাবনা ছেড়ে বেরোয়। ওনার দিকে কিছুটা অপ্রস্তুত হয়ে তাকিয়ে ডানে বামে মাথা নেড়ে নরম গলায় বলল, না। রুমকি বেগম কপাল কুঁচকে তাকান, কৌতূহলী কণ্ঠে শুধান, তবে তুমি ছোট্ট শরীরে শাড়ি জড়িয়ে বড় বড় ভাব নিয়ে থাকো কেন? রুমকি বেগমের কথা শুনে নিজের শরীরের দিকে তাকায় প্রদীপ্তা। কোন দিক থেকে সে ছোট? আশ্চর্য তো, উনি কেন বারবার তাকে ছোট ছোট বলছেন? তবুও প্রদীপ্তা কোমল কণ্ঠে বলে, যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি শাড়ি পরি। নানির মুখে শুনেছিলাম মাও নাকি শাড়ি পরতেন, তাই আমিও পরি। রুমকি বেগম প্রদীপ্তার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিতে দিতে বলেন, নানা বাড়ির লোকেরা কেমন? হঠাৎ করে কোমল মুখশ্রীটা ফ্যাকাশে হয়ে যায় প্রদীপ্তার। সে কথা বলে, খুব সামান্য কথা বলে। সেই সামান্য কথার আগে পিছিয়ে কখনো মিথ্যেকে রাখে না। অকস্মাৎ এরূপ প্রশ্নের ফলে বুকটা ভারী হয়ে আসে তার। চোখের পাতায় ভেসে ওঠে কিছু দৃশ্য। দ্রুত নিজেকে সামলে নেয় সে। চায়ের কাপটা হাতে নিয়ে নরম কণ্ঠে জবাব দেয়, সবাই ভালো। রুমকি বেগম প্রদীপ্তার কথার পিঠে কিছু বলতে নিয়েও বলে না, বরং অন্যদিকে চেয়ে বলে ওঠে, কি ব্যাপার আদি, তুই কখন এলি? রুমকি বেগমের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতে প্রদীপ্তার চোখের সামনে স্পষ্ট হয় এক সুঠামদেহী পুরুষ, যার লম্বা দেহের করণ, ফর্সা আদলে বিন্দু বিন্দু কিছু সংখ্যক ঘামের কণারা মুক্তোর দানার ন্যায় চিকচিক করছে। হাতে একখানা মুঠো ফোন, আর কানের মধ্যে কি একটা যন্ত্র, ইয়ারবাডস লাগানো, যার নাম প্রদীপ্তা জানে না। প্রদীপ্তের দৃষ্টি গিয়ে ঠেকে সেই গভীর নেত্রযুগলের মাঝে। সমুদ্রের চেয়েও গভীর ওই চক্ষু জোড়ায় কি যেন আছে। তাকালে মনে হয় অদৃশ্য ঢেউয়ের তলে যেন একদম টেনে নিয়ে যায়। একবার তাকালে অনন্তকাল তাকিয়ে থাকার স্পৃহা জাগে। সরু নাক, চিকন ওষ্ঠাধর, সব কিছুই নিখুঁত নিয়মে পরখ করে দেখল প্রদীপ্তা, এবং কি পা থেকে মাথা অবধি পর্যন্ত পর্যটন করে নিল। এর পেছনে অবশ্যই কারণ আছে, নয়তো একটা পুরুষ লোকের দিকে প্রদীপ্তা কখনোই এত ভালোভাবে তাকিয়ে দেখতো না। প্রদীপ্তার দৃষ্টি সরিয়ে মনে মনে আওড়ালো, ইনি কালকের সেই মানুষটাই। এর মাঝে শোনা যায় পুরুষেলি গম্ভীর কণ্ঠস্বর। এক কাপ কফি চাই মা। রুমকি বেগম তার দিকে চেয়ে বলে, তুই দাঁড়া, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। পরপরই রুমকি বেগমের দৃষ্টি আটকায় প্রদীপ্তার দিকে। চায়ের কাপ হাতে নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, চিবুক গলার সঙ্গে মেশানো। তা দেখে রুমকি বেগম তাড়া দেন, এ বাবা, চা তো শরবত হয়ে যাচ্ছে, খাচ্ছ না কেন? এখানে গরম লাগছে, তুমি বরং সোফায় গিয়ে বসো। প্রদীপ্তা রুমকি বেগমের দিকে এক পল চেয়ে রিনরিনে গলায় বলল, আমি চা খাবো না। রুমকি বেগম ভ্রু গোটায়। ঠিকই, চা খাও না তুমি? প্রদীপ্তা দ্রুত এপাশ ওপাশ মাথা নাড়ে, অর্থাৎ না। এই মুহূর্তে রুমকি বেগমকে দেখে মনে হলো সে যেন আকাশ থেকে পড়লেন। চক্ষু জোড়া রসগোল্লা বানিয়ে ভদ্রমহিলা অবাক হয়ে বলেন, যে চা খায় না সে কি আদৌ মানুষ? প্রদীপ্তা নিশ্চুপ মেঝের দিকে তাকিয়ে আছে। মনে মনে সে বলল, আমি জিন ভূতি বটে। অকস্মাৎ পুরুষালী ভরাট কণ্ঠস্বর কানে বাজতে দেহ কেঁপে ওঠে প্রদীপ্তার।
চা যেহেতু খায় না তুমি বানিয়েছো কেন মা? আর ইনি হাতেই বা চায়ের কাপ তুলেছেন কেন? আমি অপচয় একদম পছন্দ করি না, জানো তো তুমি। কণ্ঠে কি তেজ, কি গাম্ভীর্য! প্রদীপ্তা আরও গুটিয়ে নেয় নিজেকে। মুখ দেখে বোঝার উপায় নেই তার প্রতিক্রিয়া কেমন, তবে ভেতরে ভেতরে অস্বস্তিতে দম আটকে আসছে তার। কথায় কথায় কেন যে চায়ের কাপটা হাতে তুলে নিল তা নিয়েই অনুশোচনা করছে এখন। রুমকি বেগম ছেলের পানে তাকিয়ে চোখ রাঙায়, কণ্ঠে যথেষ্ট রাগ এনে বলেন, এসব কেমন আচরণ আদি? আদিফের রুমকি বেগমের কথায় কোনো হেলদোল হলো না। সে পুনরায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওনাকে চা শেষ করতে বলবে। কথাটা শেষ হতে না হতেই প্রদীপটা চায়ের কাপে চুমুক দেয়। অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক চা মুখে তুলতে শরীরটা রিরি করে ওঠে তার। এসবের গন্ধ সে কেন যেন সহ্য করতে পারে না, অসহনীয় লাগে। ভদ্রমহিলা তাদেরকে সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলের রাগে যে মেয়েটা ভয় পেয়েছে তা বুঝতে এক বিন্দু পরিমাণ অসুবিধা হলো না ভদ্রমহিলার। তিনি প্রদীপ্তার অস্বস্তি কাটাতে বললেন, খেতে হবে না চা, রাখো তো তুমি। বলেই প্রদীপ তার হাত থেকে চায়ের কাপ সরিয়ে নেন। সঙ্গে সঙ্গে আদিপ বলে ওঠে, আমি অপচয় পছন্দ করি না মা। জ্বালাস না তো আদি, চুপচাপ সোফায় গিয়ে বস, আমি কফি আনছি। আদিপকে নড়তে চড়তে দেখা গেল না। সে পেছন ফিরে দাঁড়িয়ে থাকা প্রদীপ্তার দিকে এক পলক চেয়ে রুমকি বেগমকে বলে, কফি করো না, চাটাই দাও। রুমকি বেগম কপালে ভাঁজ ফেলে বলেন, সে কি, এই চা দিয়ে তোর কি কাজ? এটো হয়ে গেছে, তাছাড়া তুই তো চা খাস না। আদিপ দুপায়ে এগিয়ে এসে নিজেই চায়ের কাপটা হাতে তুলে নেয়। অতঃপর রুমকি বেগমের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, মাথায় ঢালবো এটা, তাই নিচ্ছি। বলেই লম্বা পায়ে প্রস্থান হয় আদিপ। আদিপের চার পথে চেয়ে দীর্ঘশ্বাস ফেলেন রুমকি। ছেলেটা এত বদমেজাজি হয়েছে না, একদম বাবার স্বভাব পেয়েছে। রুমকি বেগম করুণ কণ্ঠে বললেন, কিছু মনে করো না মা, ও এমনই। প্রদীপ্তের কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু মিহি কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। বলে প্রদীপ্তও বেরিয়ে যায় রান্নাঘর ছেড়ে। বসার ঘরে আসতেই পা দুটো থেমে যায় তার। কাল বাড়ির বাইরেটা ঘুরে ঘুরে দেখলেও ভেতরটা দেখা হয়নি। মানুষজন বেশি ছিল, আর প্রদীপ্তা বেশি লোকের সামনে থাকতে পারে না। তার ইতস্ততা বোধ হয়। আজ তো সবাই ঘুমন্ত। এই ফাঁকে তার মনটা খুব করে চাইল সারা বাড়ি ঘুরে দেখতে। সহসাই প্রদীপ্তার নজর পড়ে এই ঘরের একটা কোণার দিকে, যেখানে খুব সুন্দর করে তৈরি করা একটা বুকশেলফ। হরেক রকমের বইয়ের মেলা যেন সেথায়। প্রদীপ্তের চোখের পল্লব পড়ে না। বই তার সবসময়কার প্রিয়, কিন্তু তেমনভাবে পড়ার সময় পায়নি কখনো। আবার সময় পেলেও কিনে নিজের করতে পারেনি। বাবা যথেষ্ট অর্থ পাঠাতেন তার খরচাপাতির জন্য, তবে তার 4 ভাগের 1 ভাগও প্রদীপ তার হাতে দেওয়া হতো না। বাবার কঠোরভাবে পড়াশুনো করার হুকুম ছিল। অর্থের লোভে নানি তাকে পড়িয়েছে। এই তো 3 মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। রেজাল্ট বেরিয়েছে কিছুদিন হবে। নানি, মামা, মামিরা অজস্র গালিগালাজ, ফরফরমাইশ, খাটাখাটনি করেও যথেষ্ট পড়েছে মেয়েটা। রাতে সবাই ঘুমিয়ে গেলে মোমবাতি জ্বালিয়ে পড়েছে। সেই সুবাদেই একটা ভালো ফলাফল ভাগ্যে জুটেছে তার। তবে তা দিয়ে এখন আর লাভ কি? বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি হচ্ছে না। যাই হোক, কলেজে থাকতে প্রায়ই লাইব্রেরিতে গিয়ে বই পড়ত প্রদীপ্তা। পরীক্ষা ব্যতীত কলেজের চৌখাট পেরোনো তার জন্য নিষেধ ছিল। মাঝে মাঝে খুব ঝড়ঝাপটা পুষিয়ে কলেজে যাতায়াত করেছে যতটা সম্ভব। এর জন্য অবশ্য মারও খেতে হয়েছে বহু। আসলে সব মানুষের জীবন অতটা সহজ হয় না। কঠিন জীবন নিয়েও মানুষ বাঁচে, শুধু রুহুটা মরে যায়। প্রদীপ্তা ছোট ছোট কদম ফেলে এগোয় বুকশেলফের দিকে। খুব বেশি কাছে এসে দাঁড়ায়, চোখ বুলিয়ে দেখে নেয় সমস্ত গুছিয়ে রাখা বইগুলো। পুরো বুকশেলফটা ভর্তি বই দেখে
প্রদীপ্তার ইচ্ছে হয় সবটা ছুঁয়ে দেখতে, তবে সে ভুলেও বইগুলো ছুঁয়ে দেখে না। নিজেকে এই বাড়ির অতিথি কিংবা আশ্রিতা মনে করে এখানে এসেছে যেই মেয়ে, তার পক্ষে বাড়ির সমস্ত জিনিস নিজের মনে করে ছুঁয়ে দেখাটা বড্ড কঠিন কাজ। অস্থির হয়, কে কখন কি বলে বসে তার ঠিক আছে কি। প্রদীপ্তা যেই সেখান থেকে সরে পেছনে মুড়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে একজোড়া চক্ষু মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় তাকে। প্রদীপ্তার অন্তঃস্থল কাঁপে হঠাৎ করে এই মানুষটার চোখের দিকে তাকিয়ে। সোফার ওপর কঠিন ভঙ্গিতে বসে প্রদীপ্তার এঁটো চাটা খেতে খেতে এদিকেই চেয়ে আছে আদিপ। প্রদীপ্তা এলোমেলো দৃষ্টিপাত করলো। অশান্তভাবে সেখান থেকে সরে আসতে আসতে কানে বাজলো তার উদ্দেশ্যে বলা গম্ভীর পুরুষটার কিছু কথা। বইগুলোকে এভাবে দেখছিলেন যেন ওদেরকে গিলে খাবেন, তা একটা বই হাতে তুললেন না কেন? এখন যদি বইগুলোতে আপনার নজর লেগে যায়, ফলস্বরূপ যদি বইয়ের পৃষ্ঠাগুলো আপনি ছিঁড়ে ফিরে বিনাশ হয়ে যায়, তখন কি হবে? আদিবের বলা অদ্ভুত কথাগুলো শুনে আশ্চর্য হয়ে দাঁড়ায় প্রদীপ্তা। সে ড্যাব ড্যাব নয়নে চেয়ে থেকে বোঝার চেষ্টা করে আদিব আসলে কি বলতে চাইলো। বইয়ের নজর লাগবে? এগুলো কি ধরনের হাবিজাবি কথা? বইয়েরও নজর লাগে নাকি? প্রদীপ্তা জিভ দ্বারা অধর ভেজায়, নিম্নস্বরে শুধায়, বইয়ে নজর লাগবে কেন? আদিব সঙ্গে সঙ্গে নির্বিকার কণ্ঠে জবাব দেয়, বারে, আপনি যেই ড্যাব ড্যাব করে ওগুলোর দিকে তাকিয়েছিলেন, নজর যে লাগবে না তার তো কোনো সংজ্ঞা কারণ কিছুই আমি খুঁজে পাচ্ছি না। প্রদীপ্তার শুষ্ক ঢোক গিলল। জীবনের প্রথম শুনেছে বইয়ের দিকে তাকিয়ে থাকলে নাকি বইয়ের নজর লেগে যায়। প্রদীপ্তা যখনই সময় পেত তার পড়ার বইগুলোর পানে তাকিয়ে থাকতো। কই, সেগুলো তো নজর লাগলো না। চিন্তাভাবনার এই পর্যায়ে এসে প্রদীপ্তা মিহি গলায় বলল, আমার নজর লাগবে না। আদিপও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি আপনাকে কেন বিশ্বাস করব? কোন অভিধানে লেখা আছে বইগুলোতে আপনার নজর লাগবে না? প্রদীপ্তা পড়েছে আচ্ছা মুসিবতে। আগে জানলে কখনোই বইগুলোর দিকে তাকিয়ে থাকতো না, এক পল দেখেই চলে যেত। এখন দেখে ফেলেছে যখন, তখন আর কি করার? মানুষটা এমন করছে কেন? ঘটনাটা তো মুছে ফেলা যাবে না। প্রচণ্ড লজ্জায় মাথা নুয়ে পড়ে মেয়েটার। কেন অন্যের জিনিসের দিকে ড্যাব ড্যাব চোখে তাকাতে হলো তাকে? নিজেকে মনে মনে শাসালো প্রদীপ্তা। তৎক্ষণাৎ ফের সামনের রক্তটা মানুষটার কণ্ঠ ভেসে এলো প্রদীপ্তার শ্রবণেন্দ্রিয়ে, একটা বই নিয়ে যান। প্রদীপ্তা তড়িৎ বেগে তাকায়, না বোঝার ভঙ্গিতে শুধায়, জি। আদিপ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শান্ত কণ্ঠে বলল, একটা বই নিয়ে যান। আপনার চোখ দেখেই বুঝেছি আপনি বই পড়তে ইচ্ছুক। ভীষণ লোভ জন্মেছে ওদের প্রতি। এখন একমাত্র নিজ ইচ্ছা মতো বই নিয়ে যাওয়ার মাধ্যমে এই বইগুলো থেকে আপনার নজর তাড়ানো সম্ভব। ভড়কে চায় প্রদীপ্তা। নানি বাড়ি থাকতে যতটুকু কথা তাকে হজম করতে হয়েছে, তার কাছে এটা তেমন কিছুই না। তবুও প্রদীপ্তার অদ্ভুত লাগে। বই পড়তে মানুষের ইচ্ছে হতেই পারে, তাই বলে নজর লাগবে? লোভ জন্মেছে, এগুলো কেমন কথা? প্রদীপ্তা কিছু বলল না, বরং বাধ্য মেয়ের মতো পুনরায় বুকশেলফের কাছে এগিয়ে গিয়ে সেখান থেকে তড়িঘড়ি করে একটা বই তুলে নিল। বইটা নিয়েও বেশি সময় ব্যয় করল না সে। দ্রুত কদমে চলে গেল সেখান থেকে। একটুও পিছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পেত একজোড়া চক্ষু কেমন অদ্ভুতভাবে চেয়ে আছে তার পানে। বেলা 10:30 চলমান। শহরের অলিগলি মানুষজনে গমগমে। রাস্তায় যানবাহন চলাচল করছে। বেজায় ভিড়ভাট্টা এই সময়টাতে। কতজনের কত দিকে যাওয়ার তারা। সূর্য তার কঠোর রশ্মির প্রভাব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে গোটা ভুবনে। সাফেদ রঙা অম্বর পানে তাকানো দায় সূর্যের উত্তাপে। তাছাড়া কজনই বা আজকাল অকাল্পনে চেয়ে থাকে সময় ব্যয় করে। দৈনন্দিন দিনের কর্ম সামলাতে গিয়েই তো সবার হিমশিম অবস্থা। কক্ষের দরজাটা খোলা, তবে পর্দাটা না ভালোভাবে। মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরছে। বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ায় খুব বেশি মগ্ন প্রদীপ্তা।
এর আগে কখনো প্রেমের উপন্যাস পড়া হয়নি, যা পড়েছে সবই জ্ঞানের বই। তখন তড়িঘড়ি যে প্রেমের উপন্যাস হাতে উঠে গিয়েছে তা প্রদীপ্তা টের পেয়েছে নিজ কক্ষে এসে। প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা যাবৎ বই মশগুল সে। মোটা বইটার অর্ধেকের চেয়েও বেশি পৃষ্ঠা পড়া শেষ, হাতে গোনা কয়েক সংখ্যক পৃষ্ঠা বাকি। এমন সময় প্রদীপ্তার রুমে আগমন ঘটে শীতল বেগমের। বাহ, বই পড়ছো? তা কখন উঠছো ঘুম থেকে? প্রদীপ্তা দ্রুত উঠে বসে, বইটা পাশে রেখে নরম গলায় বলে। ভোরে। শীতল বেগম হাসেন, আদুরে গলায় বলেন, এত সকালে কেন উঠেছো? একা একা লেগেছে খুব, তাই না? প্রদীপ্তা ডানে বামে মাথা নেড়ে বলে। না, আন্টিও উঠেছিলেন। শীতল বেগম খানিক ভাবেন, অতঃপর ভ্রু কুঁচকে নিজ ভাবনাকে যাচাই করার জন্য বলেন, তোমার বড় মামির সাথে ছিলে? মামি হয়, এই কথাটা তো মনেই ছিল না প্রদীপ্তার। সে আরও চিন্তায় পড়েছিল কি নামে ডাকবেন ভদ্র মহিলাকে। প্রদীপ্তা মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে, জি। শীতল বেগম আর ঘাটেন না, প্রদীপ্তাকে তাড়া দিয়ে বলেন, নিচে চলো, খাবে। কাল রাতে তো কিছুই খাওনি। প্রদীপ্তার কথার অপেক্ষা করলেন না শীতল বেগম। সে এগিয়ে এসে প্রদীপ্তার হাতটা টেনে ধরলেন। প্রদীপ্তা এবারও বরাবরের মতোই ওনার দিকে তাকিয়ে রইল। শীতল বেগম এমন আচরণ করে কেন প্রদীপ্তার সঙ্গে? প্রদীপ্তা তো শীতল বেগমের নিজের সন্তান না। তার কি উচিত নয় প্রদীপ্তার সাথে খারাপ ব্যবহার করার? গুরুজনেরা প্রত্যেকে উপস্থিত খাবার টেবিলে। তাদের সঙ্গেই বসে খাচ্ছে কাব্য, সাদিদ আর রুনা। একজন মধ্যবয়স্ক মহিলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। ইনি বাড়ির কাজের মহিলা। রমকি বেগম, শাহানা বেগম রান্নাঘরের ভেতরে। শীতল বেগম প্রদীপ্তার হাত ধরে নিয়ে এনে খাবার টেবিলের কাছে দাঁড়ালো। সচকিত কাব্যের হৈ হৈ করে বলে উঠল, আরে প্রভা, কাল তো তোমার দেখাই পেলাম না। ভাবলাম রাতে তোমার সাথে গল্প করব, পরিচিত হব। তা না, তুমি পড়ে পড়ে ঘুমালে। রুষাও কাব্যের সঙ্গে তাল মেলালো। একদম তাই, আমিও ভেবেছিলাম তোমার সাথে কাল গল্প করব, তবে তুমি তো আমাদের সাথে গল্প করতে একদমই ইচ্ছুক নও। প্রদীপ্তা কি বলবে বুঝতে পারল না। সে চুপ করে মাথা নিচু করে রাখে। মানুষের সামনে তার কথা বলায় অস্বস্তি আছে, তাই তো সর্বদা চুপচাপ থাকে। এরই মাঝে বাড়ির কর্তা এমদাদ খান অর্থাৎ রুমকি বেগমের স্বামী রুষা আর কাব্যের উদ্দেশ্যে বলে ওঠেন, কতটা পথ জার্নি করে এখানে ও পৌঁছেছে জানো? যশোর থেকে ঢাকার পথ সম্পর্কে ধারণা আছে তোমাদের? এতটা জার্নি করে এসে ক্লান্ত হয়ে পড়াটাই তো স্বাভাবিক। গল্প করার জন্য তো আরও দিন আছে। মেয়ে কি চলে যাচ্ছে নাকি? ও তো এখানেই থাকবে। কাব্য আর রুষা চুপ করে বসে থাকে। এমদাদ খানের ওপরে কেউ কোনো কথা বলতে পারে না। ভীষণ মান্য করে এই মানুষটাকে সবাই। এমদাদ খান শীতল বেগমের দিকে তাকিয়ে বললেন, মেয়েটাকে খেতে বসা, কাল রাতে কিছুই তো খেলো না। শীতল বেগম রুষার ডান পাশের খালি চেয়ারটা প্রদীপ্তাকে দেখিয়ে ইশারায় বসতে বলল। নীরবে মেয়েটা গিয়ে সেখানে বসে পড়ল। এত মানুষের ভিড়ে খাবার কি গলা দিয়ে নামবে তা নিয়ে চিন্তায় আছে সে। এতগুলো অপরিচিত মানুষের মাঝে নিজেকে খুব একা মনে হলো তার। ছোটবেলা থেকেই তো সে একা। নতুন করে আরও একা লাগার কারণটা টের পেল না প্রদীপ্তা। শীতল বেগম নিজের হাতে খাবার প্লেটে সাজিয়ে দিলেন। খাবারের পরিমাণ দেখে ভেতরে ভেতরে ভীত হয় প্রদীপ্তা। দুবেলার খাবার একসাথে দিয়ে দিয়েছেন শীতল বেগম। এতটা খাওয়া প্রদীপ্তার পক্ষে সম্ভব নয় কোশমিনকালেও। এদিকে এতগুলো মানুষের সামনে খাবার কমিয়ে দিতে বলতেও লজ্জা লাগছে তার। প্রদীপ্তা চুপ করে খাবারের দিকে তাকিয়ে বসে রইল। ব্যাপারটা লক্ষ্য করলেন এমদাদ খানের ছোট ভাই এহসান খান। তিনি প্রদীপ্তার দিকে তাকিয়ে খুব সুন্দর করে বললেন, শোভা মা, কোনো অসুবিধা হচ্ছে তোমার? কি আদুরে গলার স্বর! প্রদীপ্তার হৃদয় শীতল হয়ে আসে। এই অবধি কেউ তার সাথে এত ভালো ব্যবহার করেনি।
যতটা ভালো ব্যবহার এই বাড়ির মানুষগুলো তার সঙ্গে করছে। এহসান খানের কথা অনুসরণ করে এমদাদ খানও ব্যাপারটা লক্ষ্য করলেন, সাথে রশিদ দেওয়ানও। এমদাদ খানও একইভাবে বললেন, কি হয়েছে প্রভা? খাবার পছন্দ হয়নি? অন্য কিছু খাবে? কি খাবে বলো, আমি বানিয়ে দিতে বলছি। অস্বস্তিতে ছেয়ে যায় মেয়েটা। সে মাথা নিচু রাখে, অতঃপর খুব কষ্ট করে মিনমিনে গলায় বলে, আমি এতটা খারাপ খেতে পারবো না। কথাটা বলা যেই না শেষ হলো, অমনি যেন এক একজনের কথার বর্ষণ পড়তে লাগলো প্রদীপ্তের উপর। এমদাদ খান কঠিন তবুও শান্ত কণ্ঠে বললেন, সে কি, এতটুকু খাবার খেতে পারবে না? খাওয়া দাওয়ার এই অবস্থা বলেই তো শরীর চেহারা এই অবস্থা। এহসান খান বললেন, আমারও একই কথা। তোমার মতো মেয়ে যদি এটুকু খাবার না খেতে পারে তাহলে কি হয়? নিজেকে দেখেছ, না খেয়ে খেয়ে কি বানিয়েছো নিজেকে। রশিদ দেওয়ান বললেন, এটুকু তুমি খেতে পারবে প্রভা? তোমার শরীরের অবস্থা দেখে আমি কাল প্রচণ্ড অবাক হয়েছিলাম, আজ বুঝতে পারছি কি সেই কারণ। বাদ রইলেন না শীতল বেগমও। তিনিও স্নেহের সঙ্গে বললেন, 3টা পরোটা তো আর খুব বেশি হলো না প্রভা, মা আদর করে দিয়েছি, খেয়ে দেখো। তোমার মামির মার হাতের রান্না খুব মজা। খাওয়া শুরু করলে তোমার আর একবার নিতে ইচ্ছা করবে। সকলের কথার ভার এসে যেন চুপসে দিল মেয়েটাকে। প্রদীপ্তার মতো মেয়ের এতটুকু সাহস নেই বড়দের মুখের ওপর কোনো কথা বলার। তাই তো চিবুকটা গলায় গেঁথে নীরবে খাবারের প্লেটে হাত দিল। মনে মনে ভীষণ ভয়, কিছুতেই খাবার নষ্ট করা যাবে না। কিভাবে এতগুলো খাবার শেষ করবে তাও সে জানে না। একটু আগেই লক্ষ্য করেছে তার ঠিক বরাবর চেয়ারটায় সেই পুরুষ বসা, যে সকালে একগাদা কথা শুনিয়েছিল চা নষ্ট করার অপরাধে। প্রদীপ্তা নিশ্চিত আজ খাবার নষ্ট করলেও এই লোক প্রচুর কথা শোনাবে। যদিও এসবে অভ্যস্ত প্রদীপ্তা, তবুও অচেনা একটা মানুষের কাছ থেকে পাওয়া নিষ্ঠুর বাক্যগুলো মেয়েটার হৃদয়কে এফোড় করে দেবে। আদিপ চুপচাপ নিজের মতো করে খাবার খাচ্ছে, কারো দিকে কোনো ধ্যান নেই তার। প্রদীপ্তা যখন একটা পরোটার অর্ধেক শেষ করলো, ততক্ষণে আদিপ খাবার খেয়ে উঠে চলে গেছে। প্রদীপ্তার একটা পরোটা যখন সম্পূর্ণ শেষ হলো, তখন বড়রা সবাই উঠে চলে গিয়েছে। টেবিলে শুধু রুষা আর সাদিদ। সহসা সাদিদ নরম গলায় বলে ওঠে, প্রভা, খেতে কষ্ট হচ্ছে? নিষ্প্রাণ চোখ দুটো তাকায় সাদিদের দিকে। ছেলে মানুষের সাথে কথা বলায় খুব সমস্যা আছে প্রদীপ্তার। সে শুষ্ক ঢোক গিলে ডানে বামে মাথা নাড়ল, বোঝালো, না। রুষা প্রদীপ্তার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছে। আগে রুষার সাথে এরূপ ঘটনা ঘটত। রুষা যতটা খেতে পারবে তার চেয়ে বেশি খাবার দিয়ে রাখত বাড়ির লোক। তবে রুষা মোটেও প্রদীপ্তার ন্যায় চুপচাপ তা মেনে নিত না। সে তখন উড়নচণ্ডী রূপ ধারণ করে নিজের ইচ্ছে মতো খাবার কমিয়ে নিত। অকস্মাৎ রুষা প্রদীপ্তার খাবারের প্লেট থেকে একটা পরোটা সরিয়ে রেখে দিল। প্রদীপ্তা তা দেখেও কিছু বলল না। রুষা এক চিলতে হেসে কোমল কণ্ঠে বলল, এইটুকু নিশ্চয়ই খেতে পারবে। প্রদীপ্তা হ্যাঁ বোধক মাথা নাড়ে। রুষা ক্ষীণ বিরক্ত হয় প্রদীপ্তার আচরণে। সে বেজায় ক্ষুণ্ণ গলায় বলে ওঠে, তুমি এত কম কথা বলো কেন? কিছু জিজ্ঞাসা করলে শুধু মাথা নাড়ো। কথা বলতে তোমার কিসের সমস্যা? প্রদীপ্তা খাওয়া থামায়, প্লেটের থেকে দৃষ্টি সরিয়ে রুষার দিকে নিক্ষেপ করে। রুষা তা দেখেও অপ্রসন্ন কণ্ঠে বলে, তাকিয়ে থাকো কেন? কথা বলো, কথা বললে মন ভালো থাকে। প্রদীপ্তা কি বলবে বুঝতে পারে না। তার কম কথা বলা নিয়ে যে কেউ না কেউ বিরক্ত হবে তা প্রদীপ্তা আগে থেকেই জানতো। তবে করার কি আছে, সে সত্যি কথা বলতে জানে না। মাঝে মাঝে প্রদীপ্তার নিজেকে শোভা গল্পের শোভা মনে হয়, যে বাক প্রতিবন্ধী। তবে সে তো তা নয়। সৃষ্টিকর্তা তাকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, তবে সে বলতে পারে না। মানুষের সঙ্গে মিশতে তার ভয় হয়, কথা বলতে গেলে অস্বস্তি হয়।
এজন্যই তো প্রদীপ্তা কখনো কোনো বন্ধু ছিল না। সে নিজেই নিজের সব কিছু হয়ে চলে এসেছে অনন্তকাল। রুষা পুনরায় বলে, আচ্ছা, তুমি কি গ্রামে থাকতেও এমন চুপচাপ ছিলে? প্রদীপ্তা ওপর নিচ মাথা নাড়ে, অর্থাৎ হ্যাঁ। রুষা প্রদীপ্তার আচরণে কি করবে বুঝতে পারে না। মনকে মানায়, নতুন পরিবেশে প্রদীপ্তার মানিয়ে নিতে সময় প্রয়োজন। তবুও সে নিস্পৃহ কণ্ঠে বলে, মাথা নেড়ো না আপু, আমি ভীষণ কথা বলতে পছন্দ করি এবং প্রচণ্ড মিশুক একটা মেয়ে। তুমি আমার সামনে চুপ করে থাকলে আমার বিরক্ত লাগে। তুমি আর কারোর সাথে কথা বলো আর না বলো, আমার সাথে বলবে প্লিজ। আমি তো তোমার ছোট বোন হই, বলো। এতদিন বাড়িতে কোনো সঙ্গী ছিল না, তুমি এসেছো বিধায় আমি খুব খুশি হয়েছি। কেননা বরাবরই বড় বোনের খুব শখ ছিল আমার। সেই বড় বোন আমার সাথে কথাবার্তা বলবে না, আমার খারাপ লাগবে। প্রদীপ্তা খুব মনোযোগ সহিত রুষার কথাগুলো শুনল। মনে মনে নিজেকে খুব ছোট লাগে তার। কখনো কেউ তাকে এতটা বেশি কিছু ভাববে তা কল্পনার বাইরে ছিল প্রদীপ্তার। প্রদীপ্তার ভীষণ খারাপ লাগে নিজের স্বভাবের জন্য। সে যে কেন এতটা অন্তর্মুখী স্বভাবের। প্রদীপ্তা মিহি কণ্ঠে বলে, রুষা প্রদীপ্তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, স্বভাবটা পাল্টে নেওয়া যায় না? প্রদীপ্তা শুষ্ক ঢোক গিলল, জিভ দ্বারা অধর ভিজিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, কিভাবে করব? আমার দ্বারা সম্ভব নয়। রুষা হাসল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, এখন তুমি খাও, পরে তোমার সাথে কথা বলছি। উপন্যাসের বাকি অংশ শেষ করতে ঘরে যাচ্ছিল প্রদীপ্তা। যেই ঘরের ভিতর পা রাখবে অমনি হাতে সজোরে টান অনুভব করায় বাধা পড়ে তার যাত্রায়। প্রদীপ্তা পেছন ফিরে তাকায়। রুষার হাস্যোজ্জ্বল চেহারাটা তার সামনে জ্বলজ্বল করে ওঠে। রুষা হাসি মুখে বলে, পরে রুমে যেও, এখন আসো, তোমাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখাই। প্রদীপ্তা রুষার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, মানা করল না আর। এতদিন একা একা থাকার পর এবার যদি রুষার মতো একটা বন্ধুস্বরূপ বোন জুটে ভাগ্যে, তবে তো আর খারাপ হয় না। প্রচণ্ড রোদ্দুর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ছাদের এ সীমান্ত হতে ও সীমান্ত। খাঁ খাঁ রোদের তাপে টকবক করছে মাথার তালু। এই ভর দুপুরে রুষার সঙ্গে ছাদে পা রাখল প্রদীপ্তা। প্রদীপ্তা ছাদ থেকে রীতিমতো হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ়। এখানে আসার আগে সে মনে মনে যা কল্পনা করেছে তার চেয়ে বেশি সুন্দর এটা। চারপাশে ফুল গাছের টব, দোলনা বসানো আছে, এমনি বসার জন্য জায়গা করা আছে আরও কত কি। প্রদীপ্তার মনে হলো সে কোনো ফুটবল খেলার মাঠে দাঁড়িয়ে আছে। ছাদ এত বিশাল হয়। প্রদীপ্তা মনে মনে ভাবল, এই ছাদটা তো তার নানা বাড়ির উঠানের চেয়ে 5 গুণ বড়। রুষা সামনে এগোতে এগোতে বলে, সবাই বলে আমাদের বাড়ির ছাদটা নাকি খুব সুন্দর, তবে আমি বেশি ছাদে আসি না, খুব বেশি প্রয়োজন হলে আসি। কিছুক্ষণ চুপ করে রুষা ফের বলে, কিন্তু তোমার যখন খুশি তুমি ছাদে আসতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নেই। ছাদ সবসময় খোলাই থাকে, কখনো ছাদের দরজায় তালা পড়ে না। প্রদীপ্তা রুষার কথাগুলো খুব ভালোভাবে শুনছে, আবার ছাদে চোখ বুলিয়েও দেখছে সমস্তটা। প্রদীপ্তা প্রচণ্ড মুগ্ধ। খোলামেলা ছাদটায় দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। সম্পূর্ণ না হোক অল্প বিস্তর প্রকৃতিকে অনুভব করা যায়। সবটা কেমন সুন্দর। প্রদীপ্তা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। এদিকটা থেকে সম্পূর্ণ রাস্তাঘাট দেখা যায়। প্রদীপ্তা দেখল সড়কে চলতি গাড়িগুলো, আশেপাশের বড় বড় দালানগুলো। রুষা এসে প্রদীপ্তার পাশে দাঁড়ালো, নরম গলায় বলল, তোমার কাছে কেমন লাগলো আমাদের ছাদ? প্রদীপ্তার সামনের দিকে নজর স্থির রেখেই জবাব দিল, ভীষণ সুন্দর। রুষা মৃদু হাসলো। এখন তো খুব রোদ, তেমন একটা ভালো লাগছে না। বিকেলে এসে দেখো, আরও ভালো লাগবে। আর রাতে তো সবচেয়ে বেশি সুন্দর লাগে। বাতাসের বেগে উঠছে প্রদীপ্তার ললাটের মধ্যে এসে ভিড় করা চুলগুলো। শাড়ির আঁচলটাও উড়ছে। রোদ থাকলেও প্রচণ্ড বাতাস ছাদে। প্রদীপ্তার শাড়ির আঁচলটা টেনে কাঁধ ঢেকে নিল। ক্ষুদ্র চুলগুলো কানের পিছনে গুজে রুষার পিছু পিছু হাঁটা ধরল।
যেতে যেতে রুষা প্রদীপ্তাকে বাড়ির সবার পরিচয় একদম মুখস্থ করিয়ে দিল। আমি সাদিদ ভাইয়া আর কাব্য ভাইয়ের সাথেই লেগে থাকি যখন ভাইয়ারা বাড়ি থাকে আর কি। দুজনেই ছোট চাচু মানে এহসান খানের গুণধর পুত্র। সাদিদ ভাইয়া বাড়িতে খুব কম থাকে, পুলিশ তো সারাক্ষণ ডিউটি লেগেই থাকে। কাব্য ভাইয়াও ব্যস্ত মানুষ, তিনি ডাক্তার, চেম্বার ওটি ইত্যাদি মিলিয়ে ভাইয়াও চাপেই থাকে। বাবা চাচুও বাড়িতে থাকে না, ফুপাও নিজের কাজে চলে যায়। আমিও তেমন একটা বাড়িতে থাকি না, কলেজ টিউশন সব সেরে বিকেলে বাড়ি ফিরি। বাড়িতে শুধু মা ছোট মা আর মামুনি। প্রদীপ্তা বেশ কৌতূহল নিয়ে বলে, ছোট মাকে, মামুনিকে? রুষা বলল, ছোট মা হচ্ছে কাব্য ভাইয়া সাদিদ ভাইয়ার মা, আর মামুনি হচ্ছে তোমার মা। তোমার মা? কথাটা কানের মধ্যে খুব প্রখরভাবে গিয়ে ঠেকল প্রদীপ্তার। তার মা তো এই পৃথিবী ত্যাগ করেছেন অনেক আগে। প্রদীপ্তের কি আর কোনো মা থাকার কথা? যদি থাকতো তাহলে এত বছর খোঁজ কেন নেয়নি কোনো? সে শীতল বেগম যতই আদর যত্ন করুক প্রদীপ্তাকে, উনি আগে তো প্রদীপ্তাকে কখনো দেখতে গ্রামে যাননি, একটা বার খোঁজ নেননি। তাহলে ওই ভদ্র মহিলাকে কেন মায়ের জায়গায় বসাবে প্রদীপ্তা? তার পক্ষে সম্ভবই না। প্রদীপ্তার ভাবনার সুতো কাটে শক্তপোক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কোনো রকমে সিঁড়ির হাতল ধরে পড়ে যাওয়া থেকে বাঁচতে সক্ষম হয় সে। কিসের সাথে ধাক্কা লেগে পড়তে বসেছিল সেই উৎস খুঁজতে গিয়েই চক্ষু চড়ক গাছ হলো প্রদীপ্তার। শুকনো মুখে বিষম খেল সে। আশপাশটা সুগন্ধে মম করছে। প্রদীপ্তা অনুভব করল সেই সুঘ্রাণ। তবে সব কিছু উপেক্ষা করে প্রদীপ্তা প্রচণ্ড লজ্জায় পড়ল। লজ্জায় লাল টকটকে হয়ে উঠল ফর্সা আদল। ধাক্কা খাওয়ার জন্য কি অন্যত্র কিছু ছিল না? শেষে কিনা বদমেজাজি মানুষটার সঙ্গে ধাক্কা লাগতে হলো। প্রদীপ্তা মনে মনে নিজেকে খুব বকল। ছোট মাকে, মামুনিকে? ছি প্রদীপ্ত, ছি প্রদীপ্তা, চোখ কি ছাদে ফেলে এসছিলে নাকি? কেন এমন বোকা বোকা আচরণগুলো করিস? একটা মহিলার সাথে ধাক্কা লাগতো তাও কোনো ব্যাপার ছিল না, কিন্তু আদিপ তো একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষ আশপাশে থাকলেই তো গুটিয়ে থাকে প্রদীপ্তা। সেখানে তার দেহের সাথে ধাক্কা লাগাটা প্রদীপ্তার কাছে বড্ড লজ্জার বিষয়ই বটে। প্রদীপ্তা চিবুক গলায় নামিয়ে নেয় আস্তে করে। শরীরের পশমগুলো কেমন দাঁড়িয়ে পড়েছে, অথচ যার সাথে ধাক্কা লেগেছে তার কোনো হেলদোল নেই। সে সম্পূর্ণ ব্যাপারটাকে উপেক্ষা করে রুষাকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, এই সময় ছাদে কেন গিয়েছিলি? রুষা প্রদীপ্তার দিকে এক পলক তাকিয়ে বলল, আপুকে স্যারটা দেখাতে নিয়ে গিয়েছিলাম। আদিপ মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে থাকা প্রদীপ্তার দিকে তাকালো। অতঃপর বিনা বাক্যে গটগট পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রুষাও প্রদীপ্তার হাত ধরে নিচে নেমে এলো। আস্তে আস্তে এও বলল, এটা আমার ভাইয়া, এবারের বড় পুত্র। প্রদীপ্তা কেন যেন কথাটা শোনা মাত্রই পিছনে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে একজোড়া শীতল চক্ষুর সঙ্গে তার চোখাচোখি হলো। বেজায় অপ্রস্তুত হয়ে পড়ল প্রদীপ্তা। তার ধারণা ছিল না মানুষটা ওইখানে দাঁড়িয়ে থাকবে। সে তো ভেবেছিল এতক্ষণে আদিপ চলে গেছে। প্রদীপ্তা তড়িৎ বেগে সামনের দিকে তাকালো। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল আতঙ্ক কাটানোর আশায়। পিছে দূর আকাশের পানে চেয়ে কোনো এক ব্যক্তি বলে উঠল, গভীর সেই নয়ন জোড়ায় কেউ তাহার হৃদয় হারায়, মায়াবী দৃষ্টির কঠিন ভাস করিকেই ঘটিল মোর সর্বনাশ। পরন্ত বিকেল, খানবাড়ির পরিবেশ নীরব। বাড়ির একটা পুরুষও বাড়িতে নেই। মহিলারা সারাদিন খাটাখাটনি করে এবার একটু বিশ্রাম নিতে নিজ নিজ ঘরে গেছেন। রুষা ঘুমাচ্ছে, রুমকি বেগমও ঘুম। শাহানে বেগম আর শীতল বেগম কি করছেন তা অজানা। প্রদীপ্তা তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। সকালে যেই বইটা পড়ছিল সেই বইটা শেষ হলো সবে। শেষ পৃষ্ঠায় সমাপ্ত লেখাটাতে এসে থামল প্রদীপ্তা। প্রথমবার উপন্যাস পড়ে সে ঘোরে পড়ে গেছে।
এখন মন উপন্যাসের চরিত্রগুলোকে চাইছে। প্রদীপ্তা জোরে শ্বাস ফেলে বইটা হাতে নিয়ে খাট ছেড়ে উঠল। যেখানকার বই সেখানে রেখে আসাটাই শ্রেয়। যেহেতু পড়া হয়ে গেছে, যেই ভাবা সেই কাজ। বইটা হাতে নিয়ে প্রদীপ্তা বেরোয়। মৌন নীরব বাড়িটার মধ্যে প্রদীপ্তা একাই হয়তো জাগ্রত ব্যক্তি। বইটাকে নিজ স্থানে রেখে দিয়ে সেখানে ঠায় হয়ে দাঁড়িয়ে পড়ল সে। আর একটা বই নিতে ইচ্ছে করছে, কিন্তু আর একটা বই নিলে যদি বদমেজাজি ছেলেটা এসে কিছু বলে, কি দরকার যেচে অশান্তি ডেকে আনার। প্রদীপ্তা নিজ ইচ্ছাকে মাটির গভীরে পুঁতে দিয়ে চলে আসতেই যাচ্ছিল, অকস্মাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চমকে উঠল রমণী। আবার সেই মানুষটি। এনার কি কোনো কাজকর্ম নেই? বাড়িতেই পড়ে থাকেন আর যখন তখন ভূতের মতো আবির্ভাব হন। প্রদীপ্তা এমনভাবে দৃষ্টি সরিয়ে আনলো যেন সে আদিবকে দেখেইনি। দ্রুত চলে যেতেই চাইছিল মেয়েটা, তবে বিধিবাম প্রতিবারের ন্যায় এবারও আদিব পাঁচ সাতল। প্রদীপ্তার যাওয়ার পথে দেওয়ালের ন্যায় দাঁড়িয়ে পড়েছে আদিব, তার হাত দুটো বুকের সঙ্গে ভাঁজ করা। গলা শুকিয়ে এলো প্রদীপ্তার। আদিব যদিও বা প্রদীপ্তার থেকে বেশ ভালো দূরত্ব নিয়ে দাঁড়িয়েছিল, তবুও প্রদীপ্তা আরও দুপা পিছিয়ে গেল। বিড়াল ছানার ন্যায় ভীত দৃষ্টে কাচুমাচু মুখে তাকালো আদিবের দিকে। আদিব সেই দৃষ্টি অনুসরণ করে অধর বাঁকায়, অতঃপর দৃঢ় গলায় শুধায়, আপনার নাম? প্রদীপ্তা পল্লব ঝাপটায়। সবাই তার নাম জানে, কেউ নিজে থেকে প্রদীপ্তার নাম জানতে চায়নি। আগে থেকেই জানা ছিল, শুধুমাত্র এই মানুষটাই জানে না, কাল থেকে নাম নাম করে যাচ্ছে। প্রদীপ্তার দৃষ্টি নামিয়ে মিহি কণ্ঠে বলল, প্রভা। আদিব প্রবাকায় কঠিন দৃষ্টিতে প্রদীপ্তার পানে চেয়ে বলে, আসল নাম? প্রদীপ্তা ফাঁকা ঢোক গিলল। নাম জানতে চেয়েছে, নাম তো বলা হয়েছে, এর মাঝে আবার প্রশ্ন আসে কোথা থেকে? মানুষটাকে কিভাবে বোঝাবে? পুরুষ জাতে কঠিন অস্বস্তি তার। কথা বলতে গেলে ভেতর কাঁপে, হাত পা ঠান্ডা হয়ে আসে। প্রদীপ্তা অধর ভিজিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, এটাই। সঙ্গে সঙ্গে আদিব সন্দিহান কণ্ঠে শুধায়, তাহলে প্রদীপ্তাকে? প্রদীপ্তা হকচকিয়ে যায়। প্রদীপ্তাকে এই নামে কেউ ডাকে না। এইবারই কারো এই নাম সম্পর্কে জানার কথা নয়। নানি বাড়িতেও তো এই নামে পরিচিত ছিল না সে। সবাই প্রভা বলেই ডাকে। ছোট থাকতে নানা ভাইয়ের কাছে শুনেছে, প্রদীপ্তা হওয়ার আগেই প্রদীপ্তার মা তার জন্য এই নাম ঠিক করে রেখেছিলেন। নানা ভাই মাঝে মধ্যে প্রদীপ্তা বলে ডাকতেন। এছাড়া নিজেকে নিজে মনে মনে এই নামে ডাকা হয় প্রদীপ্তার। তবে এই মানুষটা কি করে জানলো যে তার নাম প্রদীপ্তা? বেজে কৌতূহলেরা হানা দিল প্রদীপ্তার মস্তিষ্কে। প্রশ্নরা গোলক ধাঁধার ন্যায় এসে ভিড় জমালো অন্তরে। প্রদীপ্তার নিষ্পলক চাহনি দেখে সামান্য হাসি পেল আদিবের। একেবারে স্বল্প হাসি ফুটে উঠল তার মুখে। খুব খেয়াল করে না তাকালে এই হাসি লক্ষ্যমান হয় না। আদিব তুড়ি বাজালেও প্রদীপ্তার চোখের সামনে। নড়ে চড়ে উঠল প্রদীপ্তা, তড়িৎ দৃষ্টি সরিয়ে নিল। আদিব শান্ত কণ্ঠে বলল, কারো অনুমতির প্রয়োজন নেই, এখানে যথেষ্ট এই বই আছে, আপনার যখন যেটা ইচ্ছে নিয়ে গিয়ে পড়বেন। তবুও যদি মনে হয় এখানে আপনার পছন্দের কোনো বই নেই, আমাকে বলবেন, এনে দিব। এ বাড়িতে কেউ বই পড়ে না, তাই ধরে নিন এগুলো আপনারই সব। প্রদীপ্তা ডান দিকে মাথা কাত করে সম্মতি জানায়। আদিব সামনে থেকে সরে দাঁড়ায়। প্রদীপ্তা বুঝতে পারে তাকে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে মানুষটা, তাই তো সেও আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করে না, চুপচাপ হাঁটা ধরে। অকস্মাৎ আদিব পেছন থেকে টেনে ধরে প্রদীপ্তার শাড়ির আঁচলটা। অতর্কিত কাণ্ডে ভড়কে যায় প্রদীপ্তা। কাঁপে বাঁ পাঁজরের বন্দি হৃৎপিণ্ডটা। অদ্ভুতভাবে কম্পিত হয় ছোট্ট দেহটা। হাত পা জমে বরফ। মাত্রই না মানুষটা যাওয়ার জন্য পথ করে দিল, এখন তবে কেন পুনরায় আটকে ধরেছে এই পথ?
তাও আবার এমন উদ্ভট আচরণের মাধ্যমে। ভীত প্রদীপ্তা পেছন ফিরে তাকায়। আদিপ তখন পূর্ণ দৃষ্টিতে তার পানে চেয়ে। মানুষটার চোখের পলক পড়ছে না। দিন দুনিয়া ভুলে সে যেন নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছে প্রদীপ্তার মধ্যে। প্রদীপ্ত শুষ্ক ঢোক গিলল, আতঙ্কে হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। তৎক্ষণাৎ আদিবের সুন্দর কণ্ঠস্বরে বলা কথাগুলো কর্ণধারে বেজে ওঠে।